আমরা আজকে একদম বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব, যেটার প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে নিউট্রিশন। তাহলে এই নিউট্রিশন নিয়ে পড়াশোনা করতে গেলে আমাকে প্রথম যেটা জানতে হবে যে নিউট্রিয়েন্টস বলতে আমরা কি বুঝি। একদম বেসিক থেকে শুরু করবো, তারপর আমি ডিটেলসে ঢুকবো। নিউট্রিয়েন্টস হচ্ছে সেই সমস্ত কেমিক্যাল সাবস্টেন্সেস যেগুলো আমাদের শরীরের জন্য এসেনশিয়াল। বোঝাতে পারলাম? তার মানে কেমিক্যাল সাবস্টেন্সেস দ্যাট আর এসেনশিয়াল টু দ্য বডি আর কল্ড নিউট্রিয়েন্টস। আমি লিখে দিচ্ছি, chemical substances that are essential to the body are called nutrients. তার মানে আমাদের শরীরের জন্য বা যে কোনো অর্গানিজমের শরীরের জন্য কিছু জিনিস রয়েছে, কিছু সাবস্টেন্সেস রয়েছে যেগুলো তাদের শরীরের জন্য এসেনশিয়াল। সেই যে এসেনশিয়াল সাবস্টেন্স সেগুলোকে নিউট্রিয়েন্টস বলা হয়। নিউট্রিয়েন্টস আর দ্য কেমিক্যাল সাবস্টেন্সেস দ্যাট আর এসেনশিয়াল টু দ্য বডি। এবার এই এসেনশিয়াল সাবস্টেন্সগুলো, এই কেমিক্যাল সাবস্টেন্সগুলো, এগুলো অর্গানিক কেমিক্যাল কম্পাউন্ডস হতে পারে, এগুলো ইনঅর্গানিক কেমিক্যাল কম্পাউন্ডস হতে পারে। অর্গানিক কেমিক্যাল কম্পাউন্ডস মানে কোনগুলোকে বলতে পারি আমরা? যেমন আমরা যদি উদাহরণ নিই, প্রোটিনস, লিপিডস, কার্বোহাইড্রেটস, ভিটামিনস, এগুলো হচ্ছে অর্গানিক কেমিক্যাল কম্পাউন্ড। ইনঅর্গানিক কেমিক্যাল কম্পাউন্ডের মধ্যে কি কি পড়তে পারে? মিনারেলস পড়তে পারে। এই যে মিনারেল সল্ট যেগুলো আমরা কনজিউম করি, এগুলো কি ইনঅর্গানিক কেমিক্যাল কম্পাউন্ড? ওয়াটার আমরা যে কনজিউম করি, এগুলো কি? এগুলো হচ্ছে ইনঅর্গানিক কেমিক্যাল কম্পাউন্ডস। তাহলে এই নিউট্রিয়েন্টস অর্গানিক কেমিক্যাল কম্পাউন্ড হতে পারে, ইনঅর্গানিক কেমিক্যাল কম্পাউন্ড হতে পারে। অর্গানিক কেমিক্যাল কম্পাউন্ডের মধ্যে আমরা কি কি বললাম? কিছু উদাহরণ কি কি দিলাম? প্রোটিনস, লিপিডস। আচ্ছা, এই যে লিপিডস বললাম, লিপিডস এর দুটো ফর্ম হতে পারে। কি কি? একটা ফর্মকে বলা হয় ফ্যাট, একটা ফর্মকে বলা হয় অয়েল। হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ফ্যাট এন্ড অয়েল? ফ্যাট ও লিপিড, অয়েল ও লিপিড। পার্থক্য হচ্ছে দ্য লিপিডস হুইচ আর সলিড এট রুম টেম্পারেচার সেগুলোকে আমরা ফ্যাট বলবো, আর দ্য লিপিডস হুইচ আর লিকুইড এট রুম টেম্পারেচার সেগুলোকে আমরা অয়েল বলবো। বোঝাতে পারলাম? যে সকল লিপিড রুম টেম্পারেচারে সলিড তাদের এক বিশেষ নাম দেওয়া হয়েছে, তাদেরকে ফ্যাট বলা হয়। আর যেসব লিপিড রুম টেম্পারেচারে লিকুইড তাদের এক বিশেষ নাম দেওয়া হয়েছে যেটাকে অয়েল বলা হয়। যাই হোক, তাহলে অর্গানিক যে কেমিক্যাল কম্পাউন্ডস গুলো বললাম সেগুলো কি কি? প্রোটিনস, লিপিডস, কার্বোহাইড্রেটস, ঠিক আছে, ভিটামিনস, এগুলো সব হচ্ছে অর্গানিক কেমিক্যাল কম্পাউন্ড। অর্গানিক কেমিক্যাল কম্পাউন্ডস, ঠিক আছে। আর ইনঅর্গানিক কেমিক্যাল কম্পাউন্ডস এর মধ্যে কি কি পড়ে? ইনঅর্গানিক কেমিক্যাল কম্পাউন্ডস এর মধ্যে পড়ে মিনারেলস বা মিনারেল সল্টস আমরা বলতে পারি, এবং কি পড়ে এর সঙ্গে? ওয়াটার। তাহলে এই যে 5 নম্বর আর 6 নম্বর যেটা আমি কালো দিয়ে লিখলাম, এগুলো কি? এগুলো হচ্ছে ইনঅর্গানিক কেমিক্যাল কম্পাউন্ডস। ইনঅর্গানিক কেমিক্যাল কম্পাউন্ডস। তাহলে এই অবধি আমরা বুঝলাম যে নিউট্রিয়েন্টস কি? নিউট্রিয়েন্টস কিছু না, নিউট্রিয়েন্টস হচ্ছে কিছু কেমিক্যাল সাবস্টেন্সেস যেগুলো আমাদের শরীরের জন্য এসেনশিয়াল। নিউট্রিয়েন্টস আর কেমিক্যাল সাবস্টেন্সেস দ্যাট আর এসেনশিয়াল টু দ্য বডি। এবার এই যে নিউট্রিয়েন্টস এগুলো দুরকম হতে পারে। কি কি? অর্গানিক কেমিক্যাল কম্পাউন্ডস এবং ইনঅর্গানিক কেমিক্যাল কম্পাউন্ডস। অর্গানিক কেমিক্যাল কম্পাউন্ডস এর মধ্যে কি কি পড়ে? প্রোটিনস, লিপিডস, কার্বোহাইড্রেটস এবং ভিটামিনস। ইনঅর্গানিক কেমিক্যাল কম্পাউন্ডস এর মধ্যে কি পড়ে? মিনারেলস বা মিনারেল সল্টস এবং ওয়াটার। তাহলে আমরা এখানে 6 রকমের নিউট্রিয়েন্টস নিয়ে কথা বললাম। অল দিস আর নিউট্রিয়েন্টস, all these are chemical substances that are essential to the body. এই অবধি আশা করি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। তাহলে নিউট্রিয়েন্টস জিনিসটা আমরা বুঝলাম। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে নিউট্রিশন। নিউট্রিশন বলতে কি বুঝি? এই নিউট্রিয়েন্টস গুলো যখন আমাদের শরীরে প্রবেশ করছে তখন আমরা কি পাচ্ছি? আমরা নিউট্রিশন পাচ্ছি। নিউট্রিয়েন্টস আমরা নিচ্ছি, তাহলে আমাদের শরীরে কি গেল? নিউট্রিয়েন্টস গেল, যার ফলে আমাদের শরীর কি পেল? নিউট্রিশন পেল। তার মানে সাপ্লাই অফ নিউট্রিয়েন্ট টু দ্য বডি, সেটাকেই আমরা নিউট্রিশন বলছি। নিউট্রিশন মানে কি? নিউট্রিশন মানে সাপ্লাই অফ নিউট্রিয়েন্ট টু দ্য বডি। ইট প্রোভাইডস অর্গানিজম উইথ নিউট্রিয়েন্টস। এরা অর্গানিজমকে কি দিচ্ছে? নিউট্রিয়েন্টস দিচ্ছে। নিউট্রিশন আমার শরীরে কখন যাবে? যখন আমি নিউট্রিশন নিচ্ছি তখন আমার শরীর কি পেল? নিউট্রিশন পেল। তাহলে
নিউট্রিশনের যদি ডেফিনেশন বলতে হয় আমি তাহলে তার ডেফিনেশন কি বলবো? সাপ্লাই অফ নিউট্রিয়েন্ট টু দ্য বডি। আমি লিখে দিচ্ছি, সাপ্লাই অফ নিউট্রিয়েন্ট টু দ্য বডি, সাপ্লাই অফ নিউট্রিয়েন্ট টু দ্য বডি ইজ কল্ড নিউট্রিশন। তাহলে নিউট্রিয়েন্ট আমরা বুঝলাম, নিউট্রিশন আমরা বুঝলাম। আর নিউট্রিশন আমাদের শরীরে কি প্রোভাইড করে? ইট প্রোভাইডস, আমাদের বডিতে কি প্রোভাইড করে? নিউট্রিয়েন্টস প্রোভাইড করে। তাহলে আমরা কি বলতে পারি? ইট প্রোভাইডস অর্গানিজম উইথ নিউট্রিয়েন্টস। ইট প্রোভাইডস অর্গানিজম উইথ নিউট্রিয়েন্টস। আমাদের শরীরে যাচ্ছে নিউট্রিয়েন্টস, যার ফলে আমাদের শরীর কি পাচ্ছে? নিউট্রিশন পাচ্ছে। এই বেসিক কনসেপ্টটা আমাদের একটু বুঝে নিতে হবে। তাহলে নিউট্রিশনের ডেফিনেশন আমি কি বলতে পারি? সাপ্লাই অফ নিউট্রিয়েন্ট টু দ্য বডি ইজ কল্ড এ নিউট্রিশন, ইট প্রোভাইডস অর্গানিজম উইথ নিউট্রিয়েন্টস। এই অবধি পরিষ্কার হলো? এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব, খুব বেসিক কিছু জিনিস নিয়ে আমরা পড়ছি, তারপরে আমরা ডিটেলসে যাব। বেসিক গুলো যদি আমাদের কাছে ক্লিয়ার হয় তাহলে আমরা যখন ডিটেলসে যাব কনসেপ্টটা আমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। এবার যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ফুড। আমরা এবার পড়বো ফুড বলতে কি বুঝি, ডায়েট বলতে কি বুঝি, মিলস বলতে কি বুঝি, প্রত্যেকটা আলাদা আলাদা তার ডেফিনেশন রয়েছে। ফুড, ফুড কাকে বলা হয়? সহজভাবে তো বলা যায় ফুড মানে হচ্ছে খাবার, যে খাবারটা আমরা খাই সেটাই হচ্ছে ফুড। ডেফিনেশনের আকারে বলতে গেলে কি বলবো? সাবস্টেন্সেস কনজিউমড বাই অর্গানিজম ফর এ নিউট্রিশনাল সাপোর্ট। তাই না? আমি যদি এটাকে চিবিয়ে খাই, এটা কি আমার পক্ষে ফুড? কখনোই না, কারণ এটা চিবালে এটা যদি আমি চিবিয়ে কনজিউম করি, এটার থেকে আমি কোনো নিউট্রিশনাল সাপোর্ট পাবো না। কিন্তু আমি যদি একটা কোনো খাবার খাই, যেটা আমি যদি কোনো সাবস্টেন্স আমি যদি কনজিউম করি, তার থেকে আমি যদি নিউট্রিশনাল সাপোর্ট পাই, তখনই আমি সেটাকে ফুড বলবো। এটাকে নিশ্চয়ই আমি ফুড বলবো না, এটাকে আমি চিবিয়ে খেয়ে নিতেই পারি, কিন্তু এর থেকে আমি কোনো নিউট্রিশনাল সাপোর্ট পাবো না। কিন্তু যে সাবস্টেন্সেস গুলো আমরা কনজিউম করার পরে আমাদের শরীর তার থেকে নিউট্রিশনাল সাপোর্ট পায়, সেগুলোকেই আমরা ফুড বলি। তাহলে ফুডকে আমরা কিভাবে ডিফাইন করব? সাবস্টেন্সেস কনজিউমড বাই অর্গানিজম ফর নিউট্রিশনাল সাপোর্ট ইজ কল্ড ফুড। তাহলে ফুড বলতে আমরা কি বলবো? সাবস্টেন্সেস কনজিউমড বাই অর্গানিজম। কেন অর্গানিজম বলছি? যে কোনো অর্গানিজম হতে পারে। এটা যে খালি আমি হিউম্যানকে নিয়ে বলছি তা তো না, যে কোনো অর্গানিজম হতে পারে। সাবস্টেন্সেস কনজিউমড বাই অর্গানিজম ফর নিউট্রিশনাল সাপোর্ট, ফর নিউট্রিশনাল সাপোর্ট ইজ কল্ড ফুড। তার মানে সেই সকল সাবস্টেন্সেস যেগুলো অর্গানিজম কি করছে? কনজিউম করছে। কিসের জন্য? ফর আ নিউট্রিশনাল সাপোর্ট, সেটাকেই আমরা ফুড বলছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে ফুড নেওয়ার ফলে কি হচ্ছে? এই ফুড নেওয়ার ফলে আমাদের শরীর কি পাচ্ছে? আমাদের শরীর নিউট্রিয়েন্টস পাচ্ছে। আমাদের শরীরের মধ্যে কি প্রবেশ করছে? নিউট্রিয়েন্টস যাচ্ছে আমাদের শরীরের মধ্যে। তাহলে আমরা কি বলতে পারি? দিস সাবস্টেন্সেস কন্টেন নিউট্রিয়েন্টস। ফুডের মধ্যে কি রয়েছে? নিউট্রিয়েন্টস রয়েছে। ঠিক আছে? আমি যদি ডিম খাই, আমার শরীরের মধ্যে কি যাবে? আমার শরীরের মধ্যে ডেফিনেটলি প্রোটিন যাবে, তাই তো? আরো অনেক কিছু যাবে। আমরা পরে ডিটেলস আলোচনা করবো, কোনটা খেলে কি যায় সেগুলো আমরা পরে আলোচনা করবো। তার মানে আমি যদি কোনো খাবার খাই, আমার শরীরের মধ্যে যেটা যাচ্ছে সেটা হচ্ছে নিউট্রিয়েন্ট যাচ্ছে। তাহলে ফুড হচ্ছে সেই সকল সাবস্টেন্স যেটা অর্গানিজম কনজিউম করে, কিসের জন্য? তাদের শরীরে যাতে নিউট্রিশনাল সাপোর্টটা যায় সেই জন্যে। ক্লিয়ার? Food are substances consumed by organism for nutritional support, and these substances contain nutrients. এই অবধি আমরা বুঝলাম। তাহলে ফুড যদি আমরা বুঝি, তাহলে ডায়েট বলতে আমরা কি বলতে পারি? দেখো, ডায়েট মানে হচ্ছে কম্বিনেশন অফ ফুড আইটেমস। আমি যে ভাত খাচ্ছি, এর সঙ্গে আমার নিউট্রিশন যাচ্ছে, মানে আমার শরীরে নিউট্রিয়েন্টস যাচ্ছে। আমি যে ডাল খাচ্ছি, তার থেকেও আমার শরীরে নিউট্রিয়েন্টস যাচ্ছে। আমি যে সবজিটা খাচ্ছি, সেটা থেকেও আমার শরীরে নিউট্রিয়েন্টস যাচ্ছে। আমি মাছ, মাংস, ডিম যা খাই, তার থেকেও আমার শরীরে নিউট্রিয়েন্টস যাচ্ছে। এই যে কম্বিনেশন অফ ফুড আইটেমস আমি যেটা খাচ্ছি, সেটাকেই বলা হয় ডায়েট। তাহলে ডায়েট বলতে আমরা কি বুঝবো? ডায়েট কিছু না, ডায়েট মানে হচ্ছে কম্বিনেশন অফ ফুড আইটেমস। কম্বিনেশন অফ ফুড আইটেমস। ফুড আইটেমসের যে কম্বিনেশন, সেটাই হচ্ছে ডায়েট। যেটা আমরা কি করি? আমরা যেটা মিলসে কনজিউম করি। মানে মিলস মানে কি? এই যে ব্রেকফাস্ট, এটা একটা মিল।
এই যে লাঞ্চ নিই আমরা, এটা একটা মিল, ডিনার নিই, এটা একটা মিল। তাহলে মিলসের সময় আমরা যে কম্বিনেশন অফ ফুড আইটেমস যেটা নিচ্ছি সেটাকেই বলা হয় ডায়েট। তার মানে ডায়েট ইজ কম্বিনেশন অফ ফুড আইটেমস which we consume in our meals, which we consume in our meals, which we consume in our meals। দেখো এই ডেফিনেশন গুলো ছোট 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 ডেফিনেশন, কিন্তু প্রত্যেকটা শব্দ কাছাকাছি। ফুড, ডায়েট, মিলস, আমরা সবগুলো না আলাদা আলাদা করে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। তাহলে ডায়েট মানে কি? ডায়েট ইজ নাথিং বাট কম্বিনেশন অফ ফুড আইটেমস which we consume in our meals। এই অবধি তাহলে আমাদের কাছে পরিষ্কার হলো। তাহলে আমি যদি ফুড বুঝি, আমি যদি ডায়েট বুঝি, তাহলে মিলস মানে কি? মিলস মানে আমি যেটা নিচ্ছি দিনে কোনো একবার বসলাম, বসে আমি কিছু একটা খাবার খেয়ে নিলাম, সেটা হচ্ছে মিলস। যেমন ব্রেকফাস্ট, আমি সকালবেলা বসলাম, বসে আমি যাই খাই কিছু একটা খেয়ে নিলাম, সেটা হচ্ছে মিলস। লাঞ্চে আমরা কি করি? বসি ভাত, ডাল, সবজি যা যা হোক আমরা খেয়ে নিলাম, সেটা হচ্ছে মিলস, তাই তো? সেটা মিল। ডিনারের ক্ষেত্রে সেটা হচ্ছে মিল। তাহলে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলো কি? এগুলো হচ্ছে মিল। তার মানে ফুড টেকেন এট ওয়ান টাইম টু স্যাটিসফাই দ্য অ্যাপেটাইট। আমার যে খিদেটা পেয়েছে সেই খিদেটাকে স্যাটিসফাই করার জন্য আমি যে ফুডটাকে একবারে নিয়ে নিচ্ছি সেটাকেই বলা হচ্ছে মিল। বোঝাতে পারলাম? তাহলে মিল আমি এখানে লিখে দিই। মিল কাকে বলছি? আমি একবারে বসে আমি কিছু খাবারকে আমি খেয়ে নিলাম। কেন খেয়ে নিলাম? যাতে আমার অ্যাপেটাইটটাকে আমি স্যাটিসফাই করতে পারি। মানে ফুড টেকেন এট ওয়ান টাইম টু স্যাটিসফাই দ্য অ্যাপেটাইট। ফুড taken at one time to satisfy the appetite is called meal। মিলের যদি এক্সাম্পল দিতে হয় কি বলতে পারি আমরা? ব্রেকফাস্ট, হ্যাঁ অবশ্যই মিল। লাঞ্চ অবশ্যই মিল। ডিনার অবশ্যই মিল। তার মানে মিল বলতে ফুড টেকেন এট ওয়ান টাইম টু স্যাটিসফাই দ্য অ্যাপেটাইট। এই অবধি আমরা বুঝলাম। এটাকে যদি আরেকটু ভালো করে বলতে হয় মিলকে, তাহলে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? পোর্শন অফ ফুড টেকেন টু স্যাটিসফাই অ্যাপেটাইট। পোর্শন অফ ফুড, আমরা খাবারের একটা পোর্শন খেয়ে নিলাম। কেন খেয়ে নিলাম? আমার অ্যাপেটাইটকে স্যাটিসফাই করার জন্য, সেই জন্য সেটাকে আমরা বলছি মিল। তাহলে আমি এটা লিখে দিচ্ছি, ঠিক আছে? পোর্শন অফ ফুড টেকেন টু স্যাটিসফাই, কি স্যাটিসফাই? অ্যাপেটাইটকে। পোর্শন অফ ফুড টেকেন to satisfy appetite is called meal। তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় what do you mean by meal, আমি কি সহজভাবে কি বলতে পারি? food taken at one time to satisfy the appetite is called meal. It is the portion of food taken to satisfy appetite। মানে আমি যেভাবে চাই আমি জিনিসটাকে আমি বুঝিয়ে দিতে পারলে আমার কাছে হয়ে যাবে। সায়েন্স মুখস্থ করার জিনিস না, কনসেপ্টটা বুঝবো, আমি নিজের মতো করে বলবো। আমি এটাও বলতে পারি, আমি এটাও বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, ডায়েট আমরা বুঝে গেছি। ডায়েট মানে কি? কম্বিনেশন অফ ফুড আইটেমস। কম্বিনেশন অফ ফুড আইটেমস কোনটা? যেটা আমরা কনজিউম করছি মিলসের সময়। এবার আমি চাইলেই আমি এতগুলো ভাত খেয়ে নিলাম আর একটুখানি ডাল খেলাম, আমি 10খানা ডিম খেয়ে নিলাম, এরকমটা কিন্তু আমরা ব্যালেন্সড ডায়েট বলবো না। ডায়েট হয়তো হলো, আমার অ্যাপেটাইটকে হয়তো স্যাটিসফাই করলাম আমি সেই খাবারটাকে, কিন্তু সেটা ব্যালেন্সড ডায়েট হলো না। ব্যালেন্সড ডায়েট মানে কি? আমি বিভিন্ন রকমের খাবারকে আমি নির্দিষ্ট কোয়ান্টিটিতে এবং প্রপোর্শনে আমি সেটাকে খাবো, কনজিউম করব। কেন? যাতে আমার শরীর যতটা যে নিউট্রিয়েন্টের যতটা দরকার সেটা যেন সেই মতো আমার শরীরে যায়, তখনই আমি সেটাকে ব্যালেন্স ডায়েট বলবো, তাই না? আমি যদি প্রচুর পরিমাণ আমি ধরো কার্বোহাইড্রেট কনজিউম করে নিলাম, আমার শরীরে অতটা কার্বোহাইড্রেট দরকার নেই, আমি এক্সেসিভ কার্বোহাইড্রেট কনজিউম করছি, কি হবে? আমার শরীরে ভুঁড়ি এসে যেতে পারে, আমি ওবিজ হয়ে যেতে পারি। আমার শরীরে যতটা প্রোটিন দরকার আমি তার থেকে এক্সেসিভ প্রোটিন কনজিউম করে নিলাম, তাহলে এগুলোকে কিন্তু আমরা ব্যালেন্সড ডায়েট বলবো না। ব্যালেন্সড ডায়েট মানে কি? আমার শরীরে যতটা প্রোটিন দরকার আমি ততটাই প্রোটিন নেবো, না তার থেকে বেশি নেবো, না তার থেকে কম নেবো। যতটা কার্বোহাইড্রেট দরকার আমি ততটাই কার্বোহাইড্রেট কনজিউম করবো, যতটা আমার শরীরে লিপিডস দরকার ততটাই নেবো, ভিটামিনস, মিনারেলস, মানে যা যা আছে আমার শরীরের যতটা যতটা দরকার আমি সেটা মাপ করে নেব, তখনই আমি সেই ডায়েটটাকে কি বলবো? ব্যালেন্সড ডায়েট। তার মানে ব্যালেন্সড ডায়েটকে আমরা কি বলতে পারি? ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড in certain quantities and proportion, so that মানে যেটা কি করছে, যেটা আমাদের শরীরের জন্য রিকোয়ার্ড অ্যামাউন্ট যেটা দরকার সেটাই যাতে আমাদের শরীরে যায়। তাহলে আমি কি বলতে পারি ব্যালেন্স ডায়েটকে?
different kinds of food in certain quantities and proportions. Different kinds of food, সব রকম মিলিয়ে মিশিয়ে খাবো, সবজিও খাবো, যদি আমি মানে নন ভেজিটেরিয়ান আমি মাছও খাবো, আমি ডিমও খাবো, কিন্তু আমি বুঝে শুনে খাবো। আমার বুঝে শুনে মানে আমাকে হিসাব করে খেতে হবে। ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড ইন সার্টেন কোয়ান্টিটিজ অ্যান্ড প্রপোর্শনস, ইন সার্টেন কোয়ান্টিটিজ অ্যান্ড প্রপোর্শনস, এই ফর্মে আমাকে নিতে হবে, so that required amount of all necessary nutrients reach our body. যতটা যতটা আমার শরীরে নিউট্রিয়েন্ট দরকার, required amount of nutrition, যত নিউট্রিয়েন্টস যতটা দরকার সেটাই যেন আমার শরীরে যায়, ঠিক আছে? so that required amount of all necessary nutrients reach our body. all necessary nutrients, মানে সব নিউট্রিয়েন্টসই যে আমায় সমানভাবে যেতে হবে তা কিন্তু না, সেই জন্য আমি নেসেসারি নিউট্রিয়েন্টস বললাম। আমার যদি ডায়াবেটিস মেলাইটাস থাকে আমার শরীরে, সেক্ষেত্রে কার্বোহাইড্রেটটা হয়তো অতটা দরকার নেই, কিন্তু কারোর যদি ডায়াবেটিস মেলাইটাস না থাকে তার হয়তো একটু বেশি কার্বোহাইড্রেটের দরকার, আমার তুলনায় তার হয়তো বেশি দরকার। সেই জন্য যতটা আমার শরীরে নেসেসারি ততটাই যেন যায় নিউট্রিয়েন্টস গুলো, সেটাকেই আমরা বলবো ব্যালেন্সড ডায়েট। বোঝাতে পারলাম? তারপরে ব্যালেন্স ডায়েট কিন্তু সবার ক্ষেত্রে এক হবে না, মানুষের সঙ্গে মানুষের ভ্যারি করবে। আমার ক্ষেত্রে ব্যালেন্স ডায়েট যেটা, সেটা আরেকজনের ক্ষেত্রে ব্যালেন্স ডায়েট নাও হতে পারে। আমাকে কোনো কেউ বলে দিল যে এতটা 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 এই খাবারগুলো খাবে, তাহলে এটা তোমার ব্যালেন্স ডায়েট, তাহলে সেইটা মেনেই যে আরেকজন খেলে তার ক্ষেত্রে সেটা ব্যালেন্স ডায়েট হবে তা কিন্তু না। বিভিন্ন প্যারামিটার্স আছে যার উপরে ডিপেন্ড, মানে যার উপর নির্ধারণ করা হয় যে কোনটা তার জন্য ব্যালেন্স ডায়েট। প্যারামিটার্স গুলো কি হতে পারে? এজ, বয়সের সাথে ডেফিনেটলি তার ব্যালেন্স ডায়েট চেঞ্জ হবে। ওয়েট, আজকে আমার যদি ওয়েট বেশি হয় আমার যা ব্যালেন্স ডায়েট হবে, আমি যে খাবারটা আমার জন্য ব্যালেন্স ডায়েট, যার ওয়েট কম তার জন্য সেটা ব্যালেন্স ডায়েট হবে না। সেক্স, নেচার অফ ওয়ার্ক, নেচার অফ ওয়ার্ক মানে সেক্স মানে কি, আমি ছেলে না মেয়ে তার উপর ডিপেন্ড করবে আমার ব্যালেন্স ডায়েট। নেচার অফ ওয়ার্ক মানে আমি কি ধরনের কাজ করি, আমি কি অফিসে বসে টেবিলে বসে আমি ওই ল্যাপটপের সামনে সারাদিন কাজ করছি, নাকি আমার কাজ হচ্ছে সারাদিন ফিল্ডে ছুটে ছুটে কাজ করা, আমার কাজ হচ্ছে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে কাজ করা। তাহলে আমি যদি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে কাজ করি, প্রচুর পরিশ্রম আমাকে করতে হয়, তাহলে আমার ডায়েটে যা যা নিউট্রিয়েন্টস থাকা উচিত, যে সারাক্ষণ অফিসে বসে কাজ করে নড়াচড়া করে না বেশি, তার ডায়েটে কি সেই নিউট্রিয়েন্টস সেই পরিমাণ থাকা উচিত? কখনোই না। তাহলে এই প্যারামিটার্স গুলোর উপর ডিপেন্ড করে কিন্তু ব্যালেন্স ডায়েট নির্ধারণ করা হয়। তাহলে একটা মানুষের ব্যালেন্স ডায়েটের মধ্যে আমরা কি পাবো? এজ পাবো, এজকে কনসিডার করা হয়। প্যারামিটার্স গুলো কি? এজ, ওয়েট, সেক্স, নেচার অফ ওয়ার্ক, তার লাইফস্টাইল কেমন তার উপরেও ডিপেন্ড করা হয়। আমার লাইফস্টাইল যদি এরকম হয় যে আমি ভোরবেলা উঠে সকালবেলা ওই মর্নিং ওয়াক বা জগিং করতে বেরোই, তাহলে আমার ব্যালেন্স ডায়েট একরকম হবে। আর আমি যদি 10টার সময় ঘুম থেকে উঠে ওই স্নান করলাম, ওই খাওয়া দাওয়া করে অফিস বেরিয়ে চলে গেলাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার ব্যালেন্স ডায়েট অন্যরকম হবে, ঠিক আছে? এবার আরেক ধরনের প্যারামিটার্স হচ্ছে, সেটা হচ্ছে স্পেশাল কেসেস, স্পেশাল নিড। স্পেশাল নিডের ক্ষেত্রেও কিন্তু ব্যালেন্স ডায়েট চেঞ্জ হয়। স্পেশাল নিড মানে কি, কোনো একটা মানুষ অসুস্থ, সিক, তাহলে তার ক্ষেত্রে ডায়েটটা একটু অন্যরকম হবে। প্রেগনেন্ট ওম্যান, তার ক্ষেত্রে ডায়েটটা একটু অন্যরকম হবে। নার্সিং ওম্যান, তার ক্ষেত্রে ডায়েটটা একটু অন্যরকম হবে। তার মানে প্রত্যেকটা আলাদা আলাদা মানুষের জন্য কিন্তু তার ব্যালেন্স ডায়েট আলাদা আলাদা। এবার সব ডায়েট যে ব্যালেন্স ডায়েট তা কিন্তু না। আমি যা পরিমাণ যা আমার মনে হলো আমি খেয়েই নিতেই পারি, তার মানে আমি ডায়েট নিলাম, কিন্তু আমি যখন সেটাকে আমি তার সার্টেন কোয়ান্টিটিস, কোনটা কতটা প্রপোর্শনে নিয়ে খাবো, আমি যখন সেটা বিচার করে খাবো, আমার শরীরে ঠিক যতটা নিউট্রিয়েন্ট দরকার, যে নিউট্রিয়েন্ট যতটা করে দরকার, সেই নিউট্রিয়েন্ট ততটা করেই যদি আমার শরীরে যায়, তাহলে আমি সেই ডায়েটটাকে ব্যালেন্সড ডায়েট বলবো। এই অবধি বোঝাতে পারলাম? এবারে আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে যে অ্যাপেটাইট আর হাঙ্গার, দুটোই কাছাকাছি শব্দ। অ্যাপেটাইট খিদে, হাঙ্গার খিদে, তাই না? তাহলে অ্যাপেটাইট আর হাঙ্গারের মধ্যে পার্থক্য কি? অ্যাপেটাইট মানে হচ্ছে ডিজায়ার টু ইট, আমার এবার মনে হচ্ছে আমি খাবো, আমার খাওয়ার ইচ্ছা করছে, এটা হচ্ছে অ্যাপেটাইট। আর হাঙ্গার মানে আমার হচ্ছে একটা আনইজি সেন্সেশন হচ্ছে ডিউ টু ল্যাক অফ ফুড, আমাকে খেতে দেওয়া হয়নি, আমার মানে প্রচন্ড একটা আনইজি সেন্সেশন হচ্ছে, আমার খিদে পেয়ে গেছে, ওটা হচ্ছে হাঙ্গার। অ্যাপেটাইট আর হাঙ্গারের মধ্যে এটা হচ্ছে পার্থক্য। তাহলে অ্যাপেটাইট মানে আমি কি বললাম? ডিজায়ার টু ইট, ডিজায়ার টু ইট, এটা হচ্ছে অ্যাপেটাইট। আর হাঙ্গার মানে কি বললাম? আনইজি সেন্সেশন ডিউ টু ল্যাক অফ ফুড, আনইজি সেন্সেশন
সেন্সেশন ডিউ টু ল্যাক অফ ফুড। এটা হচ্ছে হাঙ্গার, মানে আমার প্রচন্ড রকমের খিদে পেয়ে গেছে। ঠিক আছে, তাহলে অ্যাপেটাইট আর হাঙ্গারের পার্থক্য আমরা বুঝে গেলাম। এবার নিউট্রিয়েন্টস যদি বলতে হয়, নিউট্রিয়েন্টস কত রকমের হয় আমরা আগেই আলোচনা করেছি, 6 রকমের। 6 রকমের নিউট্রিয়েন্টস কি কি? প্রোটিনস, লিপিডস, কার্বোহাইড্রেটস, ভিটামিনস, মিনারেলস এবং ওয়াটার। তাহলে 6 রকমের নিউট্রিয়েন্টের আমি নাম লিখে দিচ্ছি, একদম এই 6 রকমের নিউট্রিয়েন্ট মনে বসিয়ে রেখে দাও। কি কি পরে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা নিয়ে আলোচনা করব, যে কোন নিউট্রিয়েন্ট আমরা কোনটাকে কি বলছি, সেগুলো তৈরি হচ্ছে কিভাবে, তার কাজ কি, আমাদের শরীরে কিভাবে সেগুলো ডাইজেস্ট হয়, অ্যাবজর্ব হয়, কোনগুলো ডাইজেশন দরকার, কোনগুলো ডাইরেক্টলি অ্যাবজর্ব হয়ে যায়, সব আমরা পরে আলাদা আলাদা পড়বো। আপাতত আমরা কি জানছি, যে 6 রকমের নিউট্রিয়েন্টস কি থাকে। হোয়াট আর দ্য 6 টাইপস অফ নিউট্রিয়েন্টস? 6 types of nutrients are proteins, number 1. Number 2, lipids. Number 3, carbohydrates. Number 4, vitamins. Number 5, minerals. और नंबर 6 की, नंबर 6 হচ্ছে ওয়াটার। So these are the 6 types of nutrients that we consume in food. ঠিক আছে, এই অবধি আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এবার আমরা পরবর্তীকালে পড়বো, পরবর্তীকালে, এখন না, আস্তে আস্তে আমরা আসবো। এই যে যেগুলো আমি কালো দিয়ে লিখলাম, প্রোটিনস, লিপিডস, কার্বোহাইড্রেটস, এগুলো হচ্ছে বড় বড় মলিকুল, ম্যাক্রো মলিকুল। এগুলোকে ভাঙার প্রয়োজন পড়ে, এগুলোকে ছোট ছোট করে ভাঙতে হবে। যতক্ষণ আমরা এগুলোকে ছোট ছোট করে না ভাঙবো, ততক্ষণ আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট ওগুলোকে অ্যাবজর্ব করতে পারবে না। এই যে বড় বড় মলিকুলকে আমরা ছোট ছোট করে ভাঙলাম যাতে সেটা অ্যাবজর্ব হতে সুবিধা হয়, এই পদ্ধতিটাকে বলা হয় ডাইজেশন। আমরা পড়বো, আমরা ডাইজেস্টিভ সিস্টেম নিয়েও ডিটেলসে পড়বো, এখন এত জিনিসের দরকার নেই। আপাতত কি বুঝলাম, প্রোটিনস, লিপিডস আর কার্বোহাইড্রেটস এর ডাইজেশনের দরকার পড়ে, কারণ এগুলো বড় বড় মলিকুল, এগুলোকে ভেঙে ছোট ছোট মলিকুলে কনভার্ট না করলে আমার ডাইজেস্টিভ ট্র্যাক্ট সেটাকে অ্যাবজর্ব করতে পারবে না। কিন্তু ভিটামিনস আর মিনারেলস, এদের ডাইজেশনের দরকার পড়ে না, এগুলো এমনিই ছোট, এগুলো ডাইরেক্টলি আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট থেকে অ্যাবজর্ব হয়ে যায়। আপাতত আমরা এইটুকুনি জানি, ঠিক আছে। আচ্ছা, তাহলে নিউট্রিশন নিয়ে যদি আমরা এত কথা বলি, নিউট্রিশন আমাদের শরীরে দরকার কেন? কেন নিউট্রিশন দরকার কেন? তার কারণ হচ্ছে যাতে আমাদের হেলথ, মানে আমাদের প্রপার হেলথ আমরা মেনটেন করতে পারি এবং আমাদের যাতে ডেভেলপমেন্টটা প্রপার হয়। মানে আমাকে যদি মানে এগুলোকে ভেঙে ভেঙে বলতে হয় কি কি কারণ, কেন, ওয়াই নিউট্রিশন আমাদের দরকার, তার কারণ হচ্ছে আমাদের গ্রোথের জন্য নিউট্রিশন দরকার। গ্রোথ বলতে পারি, গ্রোথের জন্য নিউট্রিশন দরকার। আমার শরীরে প্রপার নিউট্রিশন না গেলে আমার কিন্তু প্রপার গ্রোথ হবে না। আর কি, আর হচ্ছে প্রোভাইডিং এনার্জি। আমি যদি, আমার শরীরে যদি প্রপার নিউট্রিশন না যায়, আমার শরীর এনার্জি পাবে না। তাহলে দ্বিতীয় কারণ হচ্ছে প্রোভাইডিং এনার্জি। 3 নম্বর আমি কি বলতে পারি, প্রোটেকশন ফ্রম ডিজিজেস এন্ড ইনফেকশন। আমার শরীরে যদি প্রপার নিউট্রিশন না যায়, আমার শরীর কি হবে, একটুতেই আমি ইনফেক্টেড হয়ে পড়বো, একটুতেই আমার রোগ হবে আমার। তাহলে আমার শরীরকে বাঁচানোর জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য আমার শরীরে নিউট্রিশন যাওয়া দরকার, আমার শরীরে নিউট্রিয়েন্টস যাওয়া দরকার, আমার প্রপার নিউট্রিশন পাওয়া উচিত। সো গ্রোথ, প্রোভাইডিং এনার্জি। 3 নম্বর বললাম প্রোটেকশন ফ্রম ডিজিজেস এন্ড ইনফেকশন। Protection from diseases and infection. আমার শরীরে কোনো জীবাণু প্রবেশ করতেই পারে, কিন্তু আমার যদি ঠিকঠাক নিউট্রিশন আমি নিতে পারি, নিউট্রিয়েন্টস যদি ঠিকঠাক আমার শরীরে যায়, আমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এমন হবে আমার শরীরই তার সঙ্গে লড়ে নেবে। বুঝতে পারলাম? কি জীবাণু ঢুকবে সেটা তো আমার হাতে না, সেটা ঢুকতেই পারে, কিন্তু আমার শরীরে সেই তার সাথে লড়ার ক্ষমতাটা থাকতে হবে যাতে আমি অসুস্থ না হয়ে পড়ি। সেটা যদি আমার শরীরে প্রপার নিউট্রিশন যায়, আমার শরীরে নিউট্রিয়েন্টস যদি ঠিকঠাক পরিমাণে যায়, প্রপার নিউট্রিয়েন্টস যদি আমার শরীরে যায়, ব্যালেন্স ডায়েট আমি যদি নিয়ে থাকি, তাহলে এগুলো থেকে কিন্তু আমি বাঁচতে পারি। আর কিসের জন্য? রিপেয়ার অফ ওর্ন আউট অর ইনজিওর্ড সেলস। আমার শরীরে কিছু সেল সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো ইনজিওর্ড হয়েছে, সেগুলোকে রিপেয়ার করার জন্য কিন্তু আমার শরীরে নিউট্রিশন যাওয়া চাই, প্রপার নিউট্রিশন যাওয়া চাই। তাহলে পরের পয়েন্ট আমি কি বলতে পারি, রিপেয়ার অফ ওর্ন আউট অর ইনজিওর্ড সেলস। রিপেয়ার অফ
worn out or injured cells. ঠিক আছে, আর কি কারণ হতে পারে? আরো কারণ হতে পারে। এই যে আমাদের যে কেমিক্যাল কম্পোজিশন সেলের থাকে, সেই কেমিক্যাল কম্পোজিশনটা মেনটেন করার জন্য কিন্তু আমার শরীরে প্রপার নিউট্রিশন যাওয়া উচিত। তাহলে পরের পয়েন্ট আমরা কি বলতে পারি? মেইনটেনেন্স অফ কেমিক্যাল কম্পোজিশন অফ সেল। মেইনটেনেন্স অফ কেমিক্যাল কম্পোজিশন অফ সেল। 5 নম্বর, মেইনটেনেন্স অফ chemical composition of cells. সেলসের যে কেমিক্যাল কম্পোজিশন সেটাকে মেনটেন করার জন্য কিন্তু আমার শরীরে প্রপার নিউট্রিশন যাওয়াটা প্রয়োজন। ঠিক আছে, আর কি আর কিসের জন্য আমার শরীরে প্রপার নিউট্রিশন দরকার? আমার শরীরে যে সিক্রেটারি প্রোডাক্টস যেগুলো রয়েছে, যেমন আমি যদি এনজাইমস বলি, আমি যদি হরমোনস বলি, আমি যদি মিল্ক বলি, মহিলাদের যে মিল্ক সিক্রেট হয়, এই এনজাইম, হরমোন, মিল্ক এরকম অনেক সিক্রেটারি প্রোডাক্ট রয়েছে, তার র মেটেরিয়ালস গুলো প্রোভাইড করার জন্য। তাহলে পরের পয়েন্ট কি হবে? প্রোভাইডিং র মেটেরিয়ালস ফর সিক্রেটারি প্রোডাক্টস। প্রোভাইডিং র মেটেরিয়ালস for secretory product. তাহলে আমি কি জানলাম? আমি জানলাম কেন আমার শরীরে নিউট্রিশন দরকার, কেন যে কোনো অর্গানিজমের শরীরে নিউট্রিশন দরকার, প্রপার নিউট্রিশন দরকার, কারণ তার গ্রোথ যাতে ঠিকঠাক হয়, সে যাতে ঠিকঠাক এনার্জি পায় ফর প্রোভাইডিং এনার্জি, সে যাতে ডিজিজ এবং ইনফেকশন থেকে প্রোটেক্টেড থাকতে পারে, প্রোটেকশন ফ্রম ডিজিজেস অ্যান্ড ইনফেকশন, আর কি রিপেয়ার অফ ওয়ার্ন আউট অর ইনজিওর্ড সেলস। তার শরীরের যদি কোনো কোষ, কোনো সেল যদি ওয়ার্ন আউট হয়ে যায়, যদি সেগুলো ইনজিওর্ড হয়, ড্যামেজ হয়ে যায়, সেগুলোকে রিপেয়ার করার জন্য। আর কি হতে পারে? মেইনটেনেন্স অফ কেমিক্যাল কম্পোজিশন অফ সেল। সেলের যাতে কেমিক্যাল কম্পোজিশনটা ঠিকঠাক মেইনটেন হয়, সেই জন্য নিউট্রিশন দরকার। এবং লাস্ট পয়েন্ট আমি কি বলেছি? প্রোভাইডিং, কি লিখেছি? র মেটেরিয়ালস। নিজের হাতে লেখা নিজেই বুঝতে পারছি না। প্রোভাইডিং র মেটেরিয়ালস ফর সিক্রেটারি প্রোডাক্ট। আমাদের শরীরে যে সিক্রেটারি প্রোডাক্টস যেগুলো রয়েছে, সেগুলো র মেটেরিয়াল প্রোভাইড করার জন্য কিন্তু আমাদের শরীরে প্রপার নিউট্রিশন দরকার। সিক্রেটারি প্রোডাক্টের উদাহরণ আমি কি দিয়েছি? অনেক হতে পারে। কিছু উদাহরণ হচ্ছে এনজাইমস, ঠিক আছে, হরমোনস, মহিলাদের ক্ষেত্রে মিল্ক, এগুলো সব হচ্ছে সিক্রেটারি প্রোডাক্ট এটসেট্রা। এছাড়াও আরো অনেক কাজ আছে, আপাতত তোমাদের কাছে এইটুকুনি জানলেই যথেষ্ট। তাহলে আমরা মোটামুটি নিউট্রিয়েন্টস এবং নিউট্রিশন নিয়ে মোটামুটি একটা বেসিক আইডিয়া আমরা পেলাম। এবার আমরা প্রত্যেকটা আলাদা আলাদা নিউট্রিয়েন্ট নিয়ে আমরা পড়বো। আমরা প্রোটিনস নিয়ে পড়বো, আমরা লিপিডস নিয়ে পড়বো, আমরা কার্বোহাইড্রেটস নিয়ে, প্রত্যেকটা আমরা আলাদা আলাদা নিউট্রিয়েন্টস নিয়ে আমরা এরপরে পড়াশোনা করবো। ঠিক আছে?